থেকে সব মানে আমাদের একটা সোসাইটি কন্টেম্পোরারি একজন সিনিয়র সদস্য এবং বলতে গেলে এখন পুরো দলটাকে যারা চালায় তার মধ্যে কিন্তু কলকাতার আর্টের যে মোটামুটি যে নানা রকম বিবর্তন গুলো হয়েছে এবং কয়েকটা জেনারেশন তারা কাজ করে গেছে তাই বলতে গেলে 2-3টে জেনারেশনের সঙ্গে ও নিজে কাজ করছে বিভিন্ন রকম তো ওর অভিজ্ঞতা অনেক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ও কখনো যখন কথাটা বলে আমরা যেটা ভালোবাসি যেটা আড্ডার একটা অন্যতম প্রাণ যে আমরা আড্ডার ছলেতে কথাগুলো বলি, আড্ডার মতন করেই কথাগুলো হয়, কারণ কখনো মনে হবে না যে এটা কোনো লেকচার হচ্ছে বা কোনো একটা সেমিনার হচ্ছে সেরকম হয়। তো সবটাই থাকবে খুব ইনফর্মাল। আর বিমলকে আমি অনুরোধ করবো, যেহেতু নর্থ ক্যালকাটার দীর্ঘকালের বাসিন্দা, এখনো নর্থ ক্যালকাটায় কাজের জায়গা পাবে এবং বহু মানুষকে নানা রকম ভাবে দেখেছে এবং কলকাতার ঐতিহ্য বলতে গেলে উত্তর কলকাতাকে বাদ দিতে হয় না। উত্তর কলকাতার ঐতিহ্য যেরকম দেখেছি আবার বদলটাও দেখেছি। তো ভাস্কর্যের জায়গাতে আমরা দেখেছি যে যত সহজে একজন ছবি আঁকিয়ে তার জায়গাটা তৈরি করতে পারে বা পারার চেষ্টাটা করতে পারে, ভাস্করের কাজটা কিন্তু আরো কঠিন, খুবই কঠিন। এবং সেখানে একটা কাজকে দাঁড়া করাতে গেলে তার প্রায় প্রাণান্ত অবস্থা হয়ে যায়, অনেক তার মেটেরিয়াল জোগাড় করা, তার সেটাকে দাঁড়া করা এবং সেটা যদি ঠিকভাবে চ্যানেলাইজ না হয় সেটাকে নিয়ে একটা মানে একটা বিড়ম্বনা তৈরি হয়ে যায় বাড়িতে নিজের পরবর্তী কাজের ক্ষেত্রে তোমার অসুবিধা। তো বিমল সবকটা জায়গা থেকেই ধাপে 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 উত্তীর্ণ হয়েছে এবং বহু জায়গা থেকে বিমল সম্বর্ধনা পেয়েছে এবং এখান থেকে ওকে সেরা বাঙালি পুরস্কার দিয়েছে এবং আরো অনেক পুরস্কার পেয়েছে যেগুলো তো আগে বলছিল আমরা কিন্তু সবচেয়ে বড় কথা পুরস্কারের থেকে যে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, এই জায়গাটা একটা বড়। তো ওকে আমি কখনো সেই অহংকার নিয়ে কাজ করার মতো দেখিনি, কিন্তু ও অহংকার করার মতো কাজ করে, কিন্তু সেই অহংকারটা কখনো প্রকাশ করে খুব সাধারণ হয়ে যায়। কোথাও গেলে হয়তো বলে যে বাস ভাড়া আমার যেটা উঠে গেছে, যা যা খাওয়া দিয়েছে আমি খাইছি, বাস ভাড়া উঠে গেছে, চলে গেছে। এই যে স্বাভাবিক কথাবার্তাগুলো বলা, এটা সবাই পারে না। অনেক জায়গাতে অনেক কিছু আড়ষ্টতা থাকে, বিমলের কাছে সেটা নেই। তো আজকে আমি বিমলের থেকে অনেক বেশি দেখেছি কলকাতার আর্ট, কিন্তু আমার নিজেরও খুব আগ্রহ আছে বিমলের দেখাটা কেমন হচ্ছে। কলকাতাতে দীর্ঘকাল ধরে দেখেছে সাংস্কৃতিক যে সমস্ত পরিবর্তনগুলো হয়েছে, প্লাস ভাস্কর্যের জায়গাটা যেরকম আমরা এখন অনেক পিছিয়ে আছি, কলকাতা বহু জায়গা থেকে পিছিয়ে আছি। যে বিমলদের মতন ভাস্কর থাকা সত্ত্বেও কলকাতার পুতুল বসে চালিয়ে, এই যে পুতুল সংস্কৃতি যেটা চলছে বিমলরা পারেনি কিন্তু এর পরিবর্তন, এটার জন্য দায়ী কিন্তু বিমল। কথা হচ্ছে যে সেই ইন্দ্র মানে এবং ইন্দ্রজিতের কথার মতো না, সেই মানে এবং বিমল অমল বিমল অমল, যে এই যে ধারাবাহিকতাটাকে সরকার দিয়ে যাচ্ছে, তার আগে সরকার বা তারও আগে সরকার যারা করে গেছে কেউ কিচ্ছু তাদের মধ্যে কিন্তু আমরা রুচি দেখি। তারা একটা মনে হয়েছে যে বিবেকানন্দ মুক্তি দরকার, বিবেকানন্দ মুক্তি দরকার, যে তার মাথা বড় হলো না, মাথা ছোট হলো, কিছু দরকার। কিন্তু ওর যে ক্রিয়েটিভ কাজ, কেন ক্রিয়েটিভ কাজ পাবলিক থিয়েটারে আসবে না, ক্রিয়েটিভ কাজ কেন আসবে? এখন হচ্ছে বিবেকানন্দকে স্পন্সর করার জন্য 4টে ইনস্টিটিউশন আছে, রবীন্দ্রনাথকে স্পন্সর করার জন্য 10টা ইনস্টিটিউশন আছে, সরকার আছে, কিন্তু বিমলদের কাজ করা সেটাকে স্পন্সর করে কেন আজকে পাবলিকের জায়গা আসবে? সারা পৃথিবী ঘুরে দেখা যায়, হিন্দি মুখ থেকে শুরু করে সমস্ত যে যারা কাজ করে গেছে, বড় বড় বিশাল বিশাল কাজ এখন খোলা আকাশের নিচে রয়েছে। এই যে খোলা আকাশের নিচেতে থাকার ফলে তো হচ্ছে কি সাধারণ মানুষের মধ্যে এস্থেটিক ভ্যালুটা কিন্তু ধীরে 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 আমরা মূর্তি বলতে কিন্তু ওইগুলোই বুঝি, খুব বেশি উত্তীর্ণ হলে মাতঙ্গিনী হাজরা ভাবি ক্ষুদিরাম, এর থেকে বেশি কিছু। কিন্তু কেন ক্রিয়েটিভ স্কাল্পচার বলতে? তো আমি মানে কিছুদিন আগে জানি যে বিহার মিউজিয়াম থেকে বিমলের বেশ কিছু কাজ যে একটা প্রদর্শনী হয়, তারপর বোধহয় কিছু সংগ্রহ। তো সবটা নিয়েই ওর অভিজ্ঞতা বলবে এবং আমাদের দুঃখের জায়গাটা যেটা আছে, যেটা আমরা ভাবি, আমরা আটারটা থেকে শুধু কথা বলতে চাই, কিছু যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করতে চাই। সেই নাড়াচাড়ার মধ্যে থেকে যদি কখনো কোনো কিছু বেরিয়ে আসে সেটাই হবে আমাদের লাভ। তো আমি বিমলকে অনুরোধ করবো ও
কথা বলাটা শুরু করুক, ওইখান থেকে শুরু করুক, উত্তর কলকাতা থেকে বিমল শুরু করো তোমার জার্নি, এবং তার সঙ্গে সঙ্গে কেন আমি যে প্রথমে রাখলাম, কেন হবে না, বিমল কুন্ডু কালচার কেন কলকাতাতে একদম ইম্পর্টেন্ট জায়গাতে কেন থাকবে না। ধন্যবাদ অসিতদা। সব থেকে মানে নতুন বছরের নববর্ষের থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা কথা হচ্ছে কি, আমার জার্নিটা অনেক বড়। আমি 10 বছর যদি ছেড়ে দিই, আমি 70 পার হয়ে গেছি। তার মানে 60টা বছর মানে নন স্টপ আমি কিন্তু কোনো দেখবেন ইয়ে নেই। আজকেও সকালে বলি আসলে করতে হবে। এটার একমাত্র কারণ হচ্ছে আমি কলকাতা ছেলে, আর মোটামুটি একটা বনেদি বাড়ির ছেলে। বনেদি বাড়ির ছেলে অর্থনৈতিক স্বাচ্ছল্য ছিল। বাবা বনেদি বাড়ির ছেলের যা হয় কি, পাটের ব্যবসা ছিল, ঠাকুরদাদের অনেক বাড়ি ছিল, আমরা একটা বাড়ি ছিল। কিন্তু আমার বাবা, সে একটা মুদির দোকান ছিল, প্রচুর চলতো। আমাদের বুদ্ধবার চাষ থেকে শুরু করে বীরের মতো সবাই খদ্দের ছিল। আমি উত্তর করলাম আমার সাথে। কিন্তু বাবার মুশকিলটা হলো কি, বাবা দোকানটা তুলে ফেললো। বাবা নিজে হাতে টাকা গুনতো, নিজে হাতে কোনো কিছু শেখেনি ওজন করা। আস্তে আস্তে লেবার প্রবলেমটা কিন্তু ওই 60-এর আগে থেকে শুরু হয়ে গেছে। প্রত্যেকে দোকানটা উঠে গেল। শুরু হলো বনেদি বাড়ির দারিদ্র, বাইরে কাউকে বলতে পারি না, আজকে খাইনি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে, আর তখন সেই সময় অনেক ছেলেপিলের বাবা, আমরা 5 ভাই, কাকি একই সঙ্গে, কোনো সমস্যা নেই। কিন্তু অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হলো স্কুলে। এখন ভাবে একটা বাচ্চাকে 2000, 3000, 5000 করে দেওয়া হয়, 2 টাকা মাইনে জোগাড় করতে পারিনি, স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার যেটা প্লাস পয়েন্ট হলো, দারিদ্র আমার প্লাস পয়েন্ট হয়ে গেল। এই দারিদ্র ছিল বলে দুবেলা খাওয়ারটা দিত, আর কোনো প্রশ্ন করতো না। ঠিক আছে, স্কুলে যেতাম, কোনো রকমে যেতাম। আমাকে শেল্টার দিয়েছিল, ঠাকুমার হাত ধরে গঙ্গায় যেতাম, সেইখান থেকে কুমোরপাড়া। আর আমাদের বাড়ির কাছ থেকে কুমোরটুলি, যেমন অবন ঠাকুর বাগেশ্রীতে বলেছে কুমোর বাড়ির ছেলে মাটি নিয়ে খেলতে খেলতে শিখবে। আমরা তো কুমোরপাড়ার কাছাকাছি, কুমোরপাড়ায় ঘুরে ঘুরে শিখতে পেরেছি। আমার মেন গুরু হচ্ছে সব কটা টেকনিক, এস্থেটিক গুরু সব হচ্ছে কুমোরটুলি। আমি প্রহরে প্রহরে কুমোরটুলি যেতাম, সকালে বিকেলে দুপুর। ওইখানে পৌঁছে গেলেই আমি খেলাধুলো করতাম না, কিছুই করতাম না, ওই যাওয়াটাই আমার কাছে ছিল আনন্দে। সারাদিন কুমোরটুলিকে ঘুরতাম, ফিরে আসতাম। মাটি নৌকোয় দাঁড়িয়ে থাকতাম, চালানা দিলে 1 থলে মাটি দিত, মাথায় করে খানিকটা নিয়ে এসে যদি দেখতে পেতো বাড়িতে মারতো, পিঠে করে নিয়ে এসে। ছাদটা ছিল আমার স্টুডিও। আমি ঠাকুর, তখন জানতাম ঠাকুর গড়াটার, ঠাকুর করতে শুরু করলাম। ঠাকুর করতাম, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, এইসব ঠাকুর করতাম। বিশ্বকর্মা, তখন এটাই ঠিক, এটাই বিরাট। তখন অশোক গুপ্তের কাছে রেগুলার সারাদিন দাঁড়িয়ে থাকতাম। ওই হচ্ছে অরিজিনাল কুমোরটুলি। তো টেকনিক্যাল গুরু, এস্থেটিক গুরু হচ্ছে অশোক। তখন আজকে যেটাকে থিম বলছে, অশোকদা তখন জগৎ মুখার্জি পার্কে আর্টের ঠাকুর, তখন আর্টের। অশোকদা হচ্ছে সুনীল পালের ছাত্র ছিল, অসম্ভব ভালো চিন্তা শক্তি ছিল। কাজের মধ্যে এগুলো সারাদিন, তার থেকে অনেক কিছু রুচি বাড়লো। অশোকদা যেরকম দেবব্রত বিশ্বাসের গান শুনতো, সেটাকে ভেতরে এখনো পৌঁছে দিয়েছে সারাদিন। এই করতে করতে, ঠাকুর করতে করতে, আর আমি চিরকাল, আমার একটা স্বভাব ছিল, আমি আনসাকসেসফুল লোক ছিল, আমি সাকসেসফুল লোক ছাড়া বুঝতাম না, সেটা এখনো মেনটেন করি। সেই সময় কুমোরটুলিতে প্রদীপ পাল বলে একজন ছিল, সে তখন ওই জি পালের ভাগ্নে ছিল। সে লাইভ পোর্ট্রেট করতো জি পাল, ওই ইউরোপিয়ান ক্লাবে গিয়ে। ও কিন্তু সেটা প্র্যাকটিস করেছিল। আমি প্রদীপটার হেল্পার ছিল, ওকে লেখাপড়া জানতো, আমাদের হেভি স্কুলে পড়তো, ইংরেজিটা ভালো পড়তো। ওর সঙ্গে আমি মাটি নিয়ে ওর হেল্পার ছিল। ইন্দিরা গান্ধী 20 ফুট ওপরে বক্তৃতা দিচ্ছে, বাঁশের ফাঁকের মধ্যে, তখন এত পড়া করি না তো, ওর মধ্যে ইন্দিরা গান্ধী পোর্ট্রেটটা করছে। ইন্দিরা গান্ধী দেখে নেবে এসে বলে, ওটা নিয়ে এসো। এবার ওর সঙ্গে অনেক জায়গা, অনেক, তখন তো কেউ সেলিব্রিটি না, তখন ছিল সবাই মানুষ। তারাশঙ্কর, অনুকূল, পাহাড়ি সান্যাল, সত্যেন বোস, সবার কাছে। সেই কুমুদ রঞ্জনের প্রোগ্রামের বাড়িতে এই যে মানুষগুলো পোর্ট্রেটগুলো করছে, এই যে ব্যক্তিগুলো, আজকে ভাবা যায় আমাদের পাড়ার সত্যেন বোস থাকতো ঈশ্বর মিল লেনে, ঢুকেই দরজা দিয়ে ডান দিকে একটা চৌকির ওপর থাকতেন, তলায় খোপে বিড়াল থাকতো, গায়ে মলম লাগিয়ে রেখতো, আর বস্তির ছেলেগুলো অঙ্ক সত্যেন বোস। তো এই মানুষটা পোর্ট্রেট যখন করছে, পাহাড়ি সান্যাল, পাহাড়ি সান্যাল বলছি, আমাদের কি বলে, আরে সাহিত্যিক আমাদের তারাশঙ্কর,
তারা শঙ্করে পাইপ পাড়ার বারে ধুতিকে নুঙ্গি করে পরে উঠোন ঝাঁট দিচ্ছে। 10টার সময় বললাম চান করে আসি, বসি। উনি পেন্টিং করতেন। তো এই যে মানুষগুলোর কাছে যেটা মানুষগুলো প্রোটেক্ট করতে, মানুষগুলো তখন দেখতেন এই মানুষগুলো তাদের চিন্তা ভাবনা সবের মধ্যে কতটা বয়স, তারা রেগুলার। আমি সমরেশ ঘোষকে দেখেছি সারা রাত মদ্যপান করেছে, ভোর 5টায় ঠিক উনি লিখতে বসতেন, অসম্ভব। তা এই মানুষগুলো দেখতে দেখতে তারপরে তখন মনে হলো আমি স্কাল্পটার বুঝতাম না, মূর্তি বলতে। এই যে মূর্তি গড়া তখন তো আর্ট কলেজ যাবো বলে কোনো ভাবতেও পারিনি। মাঝখান থেকে ক্লাস 9, 10 পড়া বন্ধ হয়ে গেল। তখন আমি জানি সবাই তো গুরু খোঁজে, আমিও গুরু খুঁজতে শুরু করলাম। গেলাম শান্তিনিকেতনে, রামকিঙ্কর তখন কত হবে 70 এরকম সময়। কিঙ্করদের কাছে গেলাম, কিঙ্করদা বললে তোমায় রাখতে পারবো, খেতে দিতে পারবো না, আমি খাবো কোথায়, আমাকে একটা ব্যবস্থা না করলে। তা ঠিক আছে, কিঙ্করদের কাছে রেগুলার কিঙ্করদের কাছে যাতাম। দেবীপ্রসাদ রায়চৌধুরীর কাছে বছর দিয়েছিলাম, তারপরে বিপিন গোস্বামীর কাছে। আমি পরিষ্কার চাকরের কাজ করতাম। আমাকে অনেক বন্ধুরা বলতো তুই ওখানে গিয়ে শিখিস চাকরের কাজ। তাহলে দেখো আমার 10 বস্তা প্লাস্টারের ছাঁচ করার ক্ষমতা নেই, ওর দায় আমার দায়। ও জানে একটা বোকা পেয়েছি, এই ছাঁচটা করবে, আমি জানি যে এই ছাঁচটা নিয়ে করতে পারছে স্বাধীনভাবে। এইভাবে সারাদিন বাগুইহাটি কলকাতা একমাত্র কাস্টিং এর স্টুডিও ছিল বাগুইহাটিতে, বাগুইহাটি মুখে। ওইখানে সকাল সাতগাছি থেকে ওখান থেকে ঘুরে গিয়ে 30C গিয়ে সকালে যেতাম। স্টুডিওতে কাজ শুরু হতো। রামকিঙ্করের তখন গান্ধী ঢালাই হচ্ছে ওই আসামে, কিঙ্কর গান্ধী। সকালে যেতাম, সেই সন্ধ্যের সময় ফিরতাম। 2টো করে টাকা দিত, 2 টাকায় তো ভাত হয় না, ভুট্টার খই মুরগি খেতাম। উনি ফার্নেসে কিভাবে নামতে হয়, ইটটা গরম না ধরতে পারলে আর্টিস্ট হবে, আমি জানি এটি স্বাভাবিক গরম ইট ধরা, উনি ছেড়ে দিচ্ছে। ফার্নেসে চট মুড়ে নামতে হতো, তলায় এই করতো। এখন তো অনেক পাল্টে গেছে। তা এইগুলো করতে করতে কিন্তু ওই একটা আছে, আমি স্কাল্পটার মূর্তি